সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, সুইজারল্যান্ডের জেনেভায় ইরান এবং আমেরিকার মধ্যে যে আলোচনা চলছে, সেই আলোচনা বেশ একটা ভালো অগ্রগতি লাভ করেছে, এমনটি জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। 4টি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই আলোচনার ফলে কি ডেভেলপমেন্ট এসেছে সেই বিষয়ে। আপাতত যে ডেভেলপমেন্টের কথা ইসমাইল বাকাই জানিয়েছেন, তাতে এই আলোচনা নিয়ে মোটামুটি আশাবাদী হওয়া যায়। তবে গতকাল লোকাল টাইম সন্ধ্যার দিকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্যকে কেন্দ্র করে ইরানের প্রতিনিধি দল আলোচনা থেকে ওয়াকআউট করেছিল। এরপরে পাকিস্তান এবং কাতারের অনুরোধের কারণে, মধ্যস্থতার কারণে আবার তাদের ভেতরে আলোচনা হয় এবং সর্বশেষ যে খবর আমি পেলাম তাতে এই রকম বলা হয়েছে যে ইরানি প্রতিনিধি দল সুইজারল্যান্ড থেকে তেহরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এপাশে সৌদি আরব এবং সিরিয়াকে কেন্দ্র করে বেশ গুরুত্বপূর্ণ দুটি খবর আছে। ইরান অবজারভার বলছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি বলেছেন যে আমেরিকা তার নিজের ঘাঁটি নিরাপত্তা দিতে পারছে না, সেই আমেরিকা সৌদি আরবের নিরাপত্তা কিভাবে দেবে। ফলে এই আমেরিকার সাথে সৌদি আরবের এই নিরাপত্তা সংক্রান্ত যে এতদিনের সহযোগিতা ছিল, সেই সহযোগিতা আর হয়তো এখন থাকবে না। এর মানে দাঁড়াচ্ছে যে আমেরিকার সাথে সৌদি আরবের নিরাপত্তা সংক্রান্ত একটা বড় রকমের দূরত্ব তৈরি হলো। তার মানে হচ্ছে মধ্যপ্রাচ্যে অনেক বড় পরিবর্তন আসতে যাচ্ছে যদি এই বক্তব্য সঠিক হয়। এদিকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু গত কয়েকদিন ধরে বলে আসছেন যে লেবাননে হিজবুল্লাহদের মোকাবেলায় ইসরায়েল যা করছে, এই কাজটা নেতানিয়াহু বা ইসরায়েল না করে কাজটা সিরিয়ার সরকারের উপর ছেড়ে দিতে পারতো, তারাই হিজবুল্লাহকে দমন করত। আজকে খবর দেখলাম সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বা আল জোলানি তিনি বলেছেন যে আমাদেরকে কেন হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে বলছে আমি বুঝি না, আমরা তো আসলে এই কাজটা করব না, আমরা এই কাজটা করতে ইচ্ছুক নই। ভেতরের খবর হচ্ছে এর পেছনে নাকি সৌদি আরব আছে। তাহলে সামগ্রিকভাবে যা দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে কিন্তু একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এই পরিস্থিতিতে আসলেই এই সম্ভাবনা কতটা এবং প্রকৃতপক্ষে যাচ্ছে কোথায় ঘটনা, যদি এমন হয় তাহলে আমেরিকার প্রভাব প্রতিপত্তি এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থান আসলে কি হতে যাচ্ছে। আঞ্চলিক দেশগুলো যদি এই রকম একটা অবস্থান নেয়, সেক্ষেত্রে ইসরায়েলের অবস্থানই বা কী হবে। একই সাথে এই প্রশ্নও আসছে, তাহলে ইরান কি এই অঞ্চলের খুবই প্রভাবশালী দেশ হতে যাচ্ছে, যেটা অনেকেই ধারণা করছেন। সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই এখনকার ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিও ভালো লাগবে এবং শেষ পর্যন্ত আপনারা সবাই সঙ্গেই থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন প্রথমেই সুইজারল্যান্ডে ইরান এবং আমেরিকার মধ্যকার আলোচনা এবং বিভিন্ন ঘটনা কি কি ঘটেছে সেই সমস্ত নিয়ে প্রথমে কথা বলি। গতকাল 21শে জুন রোববার 2026 সাল জেনেভায়, সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরান এবং আমেরিকার মধ্যে বলা যায় ঐতিহাসিক বৈঠক শুরু হয়েছিল। এই বৈঠকে ইরান এবং আমেরিকার কর্মকর্তারা একেবারে সরাসরি বৈঠকে বসেছেন, মুখোমুখি বৈঠকে। বৈঠকে কি কি আলোচনা হয়েছে সেই দিকে যাওয়ার আগে কি কি ঘটেছে তাই একটু বলি। একটা ফটো সেশন হয়, হ্যান্ডশেক করার একটা ব্যাপার থাকে, কিন্তু ইরানি প্রতিনিধি দল সুস্পষ্ট করে পাকিস্তানের কাছে বলেছিল, আমরা কোনো হত্যাকারীর সাথে হ্যান্ডশেক করব না এবং ফটোও তুলব না। আমরা তাদের সাথে এখানে হ্যান্ডশেক করতে বা ফটো তুলতে আসিনি, আমরা আলোচনা করতে এসেছি, আলোচনাটাই হবে। তার মানে খুব একটা শক্ত অবস্থান নিয়েছে আমেরিকার সাথে। তার মানে এর ভেতর দিয়ে এই বার্তা ক্লিয়ার যে এই আলোচনা হলেও আমেরিকার সাথে ইরানের যদি কোনো চুক্তি হয়ও, তার মানে আমেরিকার সাথে ইরানের সম্পর্ক স্বাভাবিক হয়ে যাচ্ছে না। যা হোক, এরপরে সোশ্যাল ট্রুথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টে বলেছেন, ইরান যদি হিজবুল্লাহর তৎপরতা যদি লেবাননে কন্ট্রোল না করে, নিয়ন্ত্রণ না করে, তাহলে আমরা ইরানের উপরে
ব্যাপক বড় রকমের হামলা চালাবো, যা গত সপ্তাহের হামলার চেয়ে অনেক বেশি কঠোর হবে। এই যে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এই হুমকির পর ইরানের কর্মকর্তারা ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন, ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা প্রতিবাদ করে আলোচনা থেকে ওয়াক আউট করে। তারা আর গতকাল সন্ধ্যায় কোনো আলোচনায় বসেননি। ইরানের কর্মকর্তারা এখন দাবি করেছেন যে ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প এই পোস্ট দিয়েছেন, সেই ট্রুথ সোশ্যালে ওনাকে দুঃখ প্রকাশ করে সরি বলে পোস্ট দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প তাতে রাজি হচ্ছেন না। এই ব্যাপারে পাকিস্তানের কাছে পরিষ্কার বার্তা দিয়েছে ইরান, পাকিস্তান এবং কাতারের কাছে। পাকিস্তান এবং কাতার আমেরিকার কাছে এই মেসেজ পৌঁছে দিয়েছে। দেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প তাতে রাজি হচ্ছেন না বলে শেষ খবর। আমি এই ভিডিও যখন শেষ করে ফেলবো তারপরে কি হয় সেটা আমি এখনই বলতে পারছি না। তার মানে ইরান সুইজারল্যান্ডের আলোচনাতে গিয়েও বেশ কঠোর অবস্থানে আছে, তারা শক্ত অবস্থানে আছে। মেসেজ কিন্তু ক্লিয়ার মেসেজ দিচ্ছে আমেরিকাকে। যা হোক, এর আগে পরে যে সমস্ত আলাপ আলোচনা হয়েছে ইরানের সাথে আমেরিকার, তাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি যে তথ্য দিয়েছেন তাতে 4টা ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে 4টা বিষয়ে অগ্রগতি হয়েছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি থেকে শুরু করে অনেকেই বলছেন যে আমেরিকার সাথে যে আলোচনা হয়েছে সেটা একটা ভালো অগ্রগতি। আলোচনা যদি এইভাবে এগিয়ে যায় তাহলে হয়তো একটা ভালো রেজাল্ট আসতে পারে। কী অগ্রগতি হয়েছে সে ব্যাপারে ইসমাইল বাকাই যা বলেছেন তা হচ্ছে, লেবাননের যুদ্ধক্ষেত্র শান্তিপূর্ণ স্থিতিশীল করার জন্য কনফ্লিক্ট কন্ট্রোল ইউনিট গঠন করা হয়েছে। অর্থাৎ ইরান, আমেরিকা বা এর সাথে কাতার, পাকিস্তান সবাই মিলে হয়তো এমন একটা ইউনিট গঠন করেছে যারা লেবাননের যুদ্ধবিরতি, লেবাননের স্থিতিশীলতা এই ব্যাপারে কাজ করবে। এরই মধ্যে গতকাল কিন্তু সুইজারল্যান্ডে মার্কিন কর্মকর্তা যারা ছিলেন তাদের সাথে টেলিফোনে কথা বলেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি লেবাননে যাতে স্থিতিশীলতা ফিরে আসে সেই ব্যাপারে তিনি অনুরোধ করেছেন। যা হোক, ইসমাইল বাকাই বলেছেন যে লেবাননে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার জন্য একটা কনফ্লিক্ট কন্ট্রোল ইউনিট গঠন করা হয়েছে। এরপরে হরমুজে কোনো সমস্যা সৃষ্টি হলে যাতে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায় সেই জন্য একটা হটলাইন চালু করা হচ্ছে। 3 নম্বরে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে সমঝোতা সই হয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে 14 দফা সমঝোতা। এই সমঝোতা 13 নম্বর বাস্তবায়নের শর্ত হিসেবে বলা হয়েছে এই 13 নম্বর বাস্তবায়ন সাপেক্ষে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য একটা ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। তারা পরমাণু বিষয়ে আলোচনা করবে, তার আগে 13 নম্বর বাস্তবায়ন করা হবে। 13 নম্বর কি বলা হয়েছে? 13 নম্বরে বলা হয়েছে যে 1, 4, 5, 10 এবং 11 এই শর্তগুলো পূরণ করে এই 13 নম্বর বাস্তবায়ন করতে হবে। 13 নম্বরে কি বলা হয়েছে? 13 নম্বর হচ্ছে ওই যে বললাম 1, 4, 5, 10, 11 এই দফাগুলো বাস্তবায়ন করতে হবে। করার পরে এই সমঝোতাগুলো বাস্তবায়ন করার পর এইবার পরমাণু আলোচনা হবে, সেই জন্য ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। আর পরমাণু আলোচনা যখন হবে, চুক্তি যখন চূড়ান্ত হবে, সেই চুক্তি কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে 1, 4, 5, 10, 11 এই 5টা দফায় কি বলা হয়েছে? 1 নম্বর দফায় বলা হয়েছে লেবাননে যুদ্ধবিরতি করতে হবে, যুদ্ধের অবসান ঘটাতে হবে। 4 নম্বরে কি বলা হয়েছে? 4 নম্বরে বলা হয়েছে ইরানের চারপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। 5 নম্বরে কি বলা হয়েছে? 5 নম্বরে বলা হয়েছে ইরানি ব্যবস্থাপনায় 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, ইরানি ব্যবস্থাপনায়। 10 নম্বরে বলা হয়েছে আলোচনা চলার সময় আমেরিকা মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন করে কোনো সেনা মোতায়েন করতে পারবে না এবং ইরানের উপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না। আর 11 নম্বরে বলা হয়েছে 60 দিনের আলোচনার মধ্যে ইরানের যে আটকে থাকা অর্থ আছে $24 বিলিয়ন, এটা পুরো ক্লিয়ার করে দিতে হবে। তবে আলোচনা শুরুর আগে, পরমাণু বিষয়ে যে আলোচনা শুরু হবে সেই আলোচনা শুরুর আগে এর অর্ধেকটা মুক্ত করতে হবে। এই ছিল 11 নম্বরের। অর্থাৎ এই দফাগুলো বাস্তবায়ন করার পর 13 নম্বর দফা বাস্তবায়নের প্রশ্ন। 13 নম্বর দফায় কি কথা? পরমাণু নিয়ে আলোচনা শুরু হবে 60 দিনের মধ্যে। এই পরমাণু নিয়ে আলোচনা শুরু করার জন্য একটা ওয়ার্কিং কমিটি গঠন করেছে, কিন্তু পরমাণু নিয়ে আলোচনা কিন্তু শুরু হয়নি। এই যে 1, 4, 5, 10 এবং 11 এই দফাগুলো বাস্তবায়ন করলেই আলোচনা শুরু হবে। এরপরে ইরানের যে সমস্ত আটকে থাকা অর্থ, সেই অর্থগুলো তো
রিসিভ করতে হবে, গ্রহণ করতে হবে। কিভাবে গ্রহণ করবে? এই অর্থগুলো কাতারের কাছে আসবে এবং কাতার থেকে ইরান যাতে গ্রহণ করতে পারে সেই জন্য কাতারের সাথে ইরানের একটা চুক্তি হয়েছে, গতকালকেই সেই চুক্তি হয়েছে, সই করেছে। তার মানে ইরান আটকে থাকা এই অর্থ ফেরত পেতে যাচ্ছে। এছাড়া এই যে পরমাণু বিষয়ে যে আলোচনা চলবে 60 দিন, এই যে শুরু থেকে 60 দিন পর্যন্ত, সমঝোতার যেদিন সই হয়েছে সেদিন থেকে 60 দিন পর্যন্ত, এই সময়ে ইরান কোনো রকমের নিষেধাজ্ঞা ছাড়া বিনা বাধায় তেল, গ্যাস এবং তেলজাত পণ্য, অর্থাৎ যে জিনিসগুলো নিষেধাজ্ঞার আওতায় ছিল মার্কিন এবং জাতিসংঘের, সেইগুলো বিনা বাধায় বিক্রি করতে পারবে 60 দিন পর্যন্ত। এই ব্যাপারে আমেরিকার কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়েছে ইরান। তার মানে বেশ একটা ভালো অগ্রগতি। ইরান বলেছে কাতার এবং পাকিস্তানের প্রচেষ্টায় লেবাননের যুদ্ধবিরতির ব্যাপারে আসলে বেশ একটা ভালো অগ্রগতি হয়েছে। দেখা যাক পরিস্থিতি কোথায় যায়। এদিকে আমেরিকার উপরে ইরান কিন্তু প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। লেবানন থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে ইরান আমেরিকার উপর যে চাপ সৃষ্টি করেছে ইসরায়েলি সেনা প্রত্যাহারের ব্যাপারে, সেই চাপের কারণে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করেছে এবং চাপ দিয়েছে। দেওয়ার পরে নেতানিয়াহু পার্শিয়ালি অর্থাৎ আংশিক সেনা প্রত্যাহারে রাজি হয়েছে দক্ষিণ লেবানন থেকে। তবে বাস্তবতা হচ্ছে দক্ষিণ লেবাননে একটা সেনা থাকতেও সম্ভবত ইরান আমেরিকার সাথে আলোচনায় বসবে না, কারণ যুদ্ধবিরতি কমপ্লিটলি কার্যকর হবে। আর যুদ্ধবিরতি কার্যকর হওয়া মানে লেবাননের ভূমি থেকে ইসরায়েলের সেনা সব প্রত্যাহার করতেই হবে, না করলে হবে না। এই ছিল ইরান এবং আমেরিকার মধ্যে সুইজারল্যান্ডের জেনেভা শহরে যে আলোচনা হয়েছে, সেই আলোচনা সম্পর্কিত মোটামুটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন সৌদি আরব এবং সিরিয়ার প্রেসিডেন্ট, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা ওরফে জোলানি, তাদের বক্তব্য নিয়ে কিছু কথা আছে, সেগুলো বলি, একটু বিশ্লেষণ করি, তারপরে এই আলোচনা শেষ করব। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, তার উদ্ধৃত করে ইরান অবজারভারে বলা হচ্ছে যে সৌদি প্রিন্স বলেছেন, আমেরিকা যেখানে নিজের ঘাঁটির নিরাপত্তা দিতে পারছে না, সেখানে তারা আমাদের নিরাপত্তা দেবে কি করে? অতএব তাদের আর নিরাপত্তার প্রয়োজন নেই। নিরাপত্তা সংক্রান্ত যে সহযোগিতা, এই সমস্তর আর দরকার নেই। আমেরিকা আমেরিকার মতোই থাকুক, আমরা আমাদের মতো থাকি, আমরা আমাদের ব্যাপারটা দেখব। একই সাথে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা ওরফে জুলানি, তিনি কি বলেছেন সে কথাটাও বলি, এই কারণে যে সেটাও সৌদি আরবের সাথে একটা রিলেশন আছে, যার কারণে আমি একবারে উল্লেখ করে তারপরে এই দুটো ঘটনা বিশ্লেষণ করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই বলছেন সোশ্যাল ট্রুথে বা বিভিন্ন জায়গায় বক্তৃতায় যে লেবাননে যে হিজবুল্লাহ আছে তাদেরকে তো কন্ট্রোল করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য সিরিয়ার প্রেসিডেন্টকে দায়িত্ব দিলেই হয়, সেই এই কাজটা করে দিতে পারতো ভালো। কেন এই কথা বলছেন? যাতে ইসরায়েল না করে, ইসরায়েলের সাথে তো যুদ্ধবিরতিটা তাহলে হয়ে যায়, সিরিয়া দেখুক ব্যাপারটা। কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি, লেবানন থেকে ইসরায়েলকে সরিয়ে নিয়ে যে যদি সেখানে সিরিয়াকে দেওয়া হয়, তো ইরান কি সেটা মানবে? প্রথম কথা। দ্বিতীয় কথা, কেন সিরিয়ার প্রেসিডেন্টকে সেখানে লাগিয়ে দিতে চাইছে? এই কারণে যে ইসরায়েলকে সরিয়ে নিল, কিন্তু হিজবুল্লাহকে ধ্বংস করার জন্য আর একটা বাহিনীকে লাগিয়ে দেওয়া হলো, এবং সেটা মুসলিম বিশ্বে। তার মানে সংকটটা আরও বেশি মারাত্মক অবস্থা ধারণ করলো। এই জায়গায় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা তিনি কিন্তু বলেছেন যে না, আমি এই সমস্ত কাজের ভেতরে না, আমার কাজ এটা না, আমি পুরনো অবস্থায় ফিরে যেতে চাই না। একসময় সিরিয়া লেবাননকে কন্ট্রোল করতো, আমরা তা করতে চাই না, এবং হিজবুল্লাহর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব সংঘাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই কথা কেন বলছেন? এই কথা বলছেন এর পেছনের যে ব্যক্তি, তিনি হচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিভিন্ন সূত্রে খবর আসছে, তিনি সিরিয়ার প্রেসিডেন্টকে বলেছেন যে এই কাজে যাওয়া যাবে না, এটা আপনার কাজ না। আপনি যদি হিজবুল্লাহর সাথে জড়িয়ে যান যুদ্ধে, তাহলে আপনি যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, গত প্রায় 1 যুগ ধরে এই খারাপ অবস্থার ভিতরে আছেন, বা 14 বছর মনে হয়, এতে ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হবে, সিরিয়া এতে ক্ষতিগ্রস্ত হবে, কোনো প্রয়োজন নেই, এটা অন্যভাবে সমাধান করা হবে। অর্থাৎ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে লেবাননে ইনভলভ হতে নিষেধ করেছেন সৌদি যুবরাজ, এবং সেই কারণে তিনি আর যুক্ত হলেন না। সৌদি যুবরাজ যদি পেছন থেকে এই কথা বলে থাকেন, তার মানে দাঁড়াচ্ছে যে আঞ্চলিক একটা ভিন্ন পরিবেশ, ভিন্ন ভূ রাজনীতি এবং
নতুন একটা অবস্থা তৈরি হচ্ছে, যেখানে আমেরিকার অবস্থান খুবই দুর্বল হবে, হয়তোবা গ্রহণযোগ্য হবে না, অনেকে গ্রহণই করবে না। তার মানে দাঁড়াচ্ছে এই যে যুদ্ধটা হয়ে গেল ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার, এই জায়গা থেকে মধ্যপ্রাচ্যের বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর কাছে এইবার তা ক্লিয়ার যে ইরানকে আমেরিকা এবং ইসরায়েল দুইজন মিলে যখন হারাতে পারেনি, তাহলে আমরা কোথায়? অতএব ইরানের সাথে মিলেমিশে এই অঞ্চলে থাকতে হবে। দিস ইজ দ্য রিয়েলিটি। এবং ইরান, রাশিয়া এবং চীনের নেতৃত্বে নতুন বলয় গড়ে উঠছে এবং এই বলয় বিশ্ব কন্ট্রোল করবে, এটাও বাস্তব। অতএব এই বাস্তবতা বুঝে সৌদি যুবরাজ এখন নতুন পরিবেশে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। সম্ভবত আমরা অল্প সময়ের ভেতরে ইরানের সাথে আরব এবং উপসাগরীয় আরব দেশগুলোর একটা নতুন মাত্রার সম্পর্ক দেখব, এমনটা আশা করার যথেষ্ট কারণ আছে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের মতামত কি? আমার কাছে তো মনে হয় যা সিচুয়েশন, যা পরিস্থিতি, যে খবরগুলো বললাম, ব্যাপারগুলো যদি এইরকম হয়, তাহলে সত্যি সত্যি মধ্যপ্রাচ্যে নতুন একটা পরিবেশ তৈরি হতে যাচ্ছে। বিরাট পরিবর্তনের ভেতর দিয়ে নতুন মধ্যপ্রাচ্য গড়ে উঠবে আমার কাছে মনে হচ্ছে, এবং সেখানে ডেফিনেটলি ইরান একটা গুরুত্বপূর্ণ শক্তি হবে, যার সাথে সবাই সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবে। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আপনাদের সবার অনেক মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।